সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মিস্টার হাইজিন প্রেজেন্স নিউজ রুম আপডেটে। আপনাদের সাথে রয়েছে আজ রহমান রাশেদ। আর শুরুতেই এসএমসি জার্ম কিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। করোনায় এক শিশু সহ প্রাণ গেছে আরও ১৯ জনের, যেটা গত ২৪ ঘন্টায় এই তথ্যই বলছে। একদিনে সর্বোচ্চ এই মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬৯ জনে। এদিন শনাক্তও হয়েছে সর্বোচ্চ সংখ্যক ১,১৬২ জন আক্রান্ত হয়েছেন। মহামারীর থাবা বাড়তে থাকলেও স্বাস্থ্যমন্ত্রীর ফের দাবি, ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালো। সংক্রমণের ৬৭ দিনেও ঊর্ধ্বগতি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আগাম সতর্কতার মতোই বেড়ে চলছে আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে, গেল ২৪ ঘন্টায় ৭,৯০০টি নমুনা পরীক্ষা করে ১,১৬২ জনের দেহে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে, যা একদিনে সর্বোচ্চ। সারা দেশে ৪১টি ল্যাবে হয় করোনা পরীক্ষা। স্যাম্পল কালেকশন হয়েছে ৭,৮৬২ এবং পূর্বের স্যাম্পল সহ পরীক্ষা করা হয়েছে ৭,৯০০টি এবং এই ৭,৯০০টির মধ্যে আমরা শনাক্ত হয়েছে আজকে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১,১৬২টি এবং আমাদের টোটাল পজিটিভ কেস বা আমাদের এ পর্যন্ত শনাক্ত কেস হলো ১৭,৮২২ জন। প্রাণহানিও সবচেয়ে বেশি। মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন আরও ১৯ জন, যাদের মধ্যে আছে এক শিশুসহ ১২ জন পুরুষ ও ৭ জন নারী। মৃত্যুতে সবচেয়ে এগিয়ে ঢাকা। ২৪ ঘন্টার মৃত্যু আমাদের এবং এই মৃত্যুর সংখ্যাটি হলো ১৯। এই ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। গত ২৪ ঘন্টায় আমাদের সুস্থ হয়েছেন ২১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ ৩,৩৬১ জন। মৃত্যু আর সংক্রমণের মিছিলের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর ফের দাবি, ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো। নবনিযুক্ত চিকিৎসকদের নিয়োগ পরবর্তী ওরিয়েন্টেশন প্রোগ্রামে একথা বলেন জাহিদ মালেক। সারা বিশ্বে কোভিড বিভিন্ন পর্যায়ে হানা দিয়েছে। ইউরোপ আমেরিকাতে আপনারা দেখেছেন কি অবস্থা, সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। করোনা শনাক্তে আরও ১৫টি ল্যাব বাড়ানোর কথা উল্লেখ করে রোগীদের মনোবল চাঙ্গা রাখতে নবনিযুক্ত চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। করোনায় লকডাউনের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে ভার্চুয়াল মামলার শুনানি শুরু হলেও তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে নিম্ন আদালতের আইনজীবীরা। তারা বলছেন এই ব্যবস্থা সম্পর্কে ধারণা নেই তাদের অনেকেরই। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন নতুন ব্যবস্থার মাত্র শুরু, অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। সব বাধা বিপত্তি কাটিয়ে উন্নত বিশ্বের মতো বাংলাদেশও চালু হয় ভার্চুয়াল আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ প্রথমবারের মতো জনস্বার্থের রিটে আদেশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল বিচারে প্রবেশ করে। তবে এই ব্যবস্থা কতটুকু তুষ্ট করেছে নিম্ন আদালতের আইনজীবীদের? এরই মধ্যে বেশ কয়েকটি জেলার আইনজীবীরা ভার্চুয়াল আদালত বর্জনের কথা বলছেন। ঢাকার আদালতেও অনেক আইনজীবী দ্বিধায় রয়েছেন। কারো মতে এটি তেমন কাজের না, আবার কারো মতে এটি সঠিকভাবে প্রয়োগ করলে পাল্টে যাবে বিচার ব্যবস্থা, বাড়বে গতিও। ভার্চুয়াল আদালত কি তারা বোঝে না, কিভাবে তারা প্রসেস করবে তা তারা জানে না। আমাদের পাওয়ার তো আমাদের বাসায় থাকে না, আমাদের কোর্টে এসে পাওয়ার কিনে তা আসামি সই আনতে হবে, তারপরে আবার এটা লিস্টে দিলে শুনানি হইলে পরে বেলবন কিনতে হইলে আমাদের কোর্টে আসতে হবে। অনেক আইনজীবী সিস্টেমটা বুঝতেছে না, একটু যদি বোঝানো যেত আসলে বা একদিন ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেত, ভার্চুয়াল কোর্ট ইনশাল্লাহ আসলে সফল হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুব আলম বলেন, ভার্চুয়াল প্রক্রিয়ার কেবল শুরু, স্থায়ী রূপ পেতে আরও কিছুটা সময় লাগবে। এখন নিচের কোর্টের আদালতের আইনজীবীরা হয়তো অসুবিধা ফিল করতে পারেন, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে সবারই আমাদের শিখে নিতে হবে। আগে যেটা নানা রকম জালিয়াতি হতো, এখন হাইকোর্টে কেউ যদি জজ কোর্টের আদেশের বিরুদ্ধে মামলা করে, তখন এই নেটেই স্ক্যান করে পাঠিয়ে দেওয়া হবে তার এফআইআরটা বা চার্জশিটটা। এখন পর্যন্ত জুম, টিম এ ধরনের কনফারেন্স সফটওয়্যারের মাধ্যমে এই বিচার চলছে। কোনো কোনো জেলায় ব্যবহার করা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। করোনা বিদায় নিলেও ভার্চুয়াল বিচার কাজ চলমান রাখতে চায় সুপ্রিম কোর্টও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।
প্রতিবেদনে দেখছিলেন যে মঙ্গলবারই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল জগতে প্রবেশ করেছে বিচার কাজ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তার সাথে আমরা কথা বলতে চাই এই বিষয়ে। তিনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেয়া, সহযোগিতা করার জন্য। একটু জানতে চাই যে দেশে যে প্রথমবারের মতো ভার্চুয়াল আদালতের প্রক্রিয়া শুরু হলো, এই পুরো প্রক্রিয়াটা আপনি কিভাবে দেখছেন? শুনেন, এটা হলো একটা বর্তমান অবস্থাতে এই লকডাউনের যে সিচুয়েশনটা হয়েছে, এটা একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। এটা তো চিরস্থায়ী বন্দোবস্ত না। এই অবস্থাতে বিচার প্রার্থীরা কোনো রকম বিচার পাবে না, এটা তো হয় না। এই জন্যই সরকার এই বিধিটা, এই বন্দোবস্তটা করেছেন। এবং এটা আমরা তো গতকালও মামলা করেছি হাইকোর্টে, আজকেও অনেকগুলো মামলা করলাম, কোথায় আমাদের তো কোনো অসুবিধা হয়নি। এবং আমি মনে করি যে সমস্ত আইনজীবী জিনিসটার সাথে ভালোভাবে বুঝতে পারছেন না বা ল্যাপটপ এই সমস্ত চালাতে অভ্যস্ত না, তারা যদি আইটি টেকনোলজি জানা কোনো লোককে সাথে রেখে তারা এই ব্যাপারে নিশ্চয়ই তাদের কাছে কাজটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এবং আমি একটি কথা বলতে চাই, আমাদের ইউনিয়ন লেভেলে কিন্তু আইটি টেকনোলজি চলে গেছে আজকে থেকে কয়েক বছর আগে। ইউনিয়ন পরিষদের থেকে যারা বিভিন্ন রকম সেবা নিচ্ছেন, দরখাস্ত করা হোক বা অন্যরকম নানা রকম কাজে, তারা ইউনিয়ন লেভেলের আইটি টেকনোলজির একটা সেবা নিচ্ছেন। আমরা এই আদালতের ব্যাপারে কেন সেটাকে পারবো না? আমাদের মনে হয় আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো ইনফরমেশন টেকনোলজিতে যারা এক্সপার্ট, অনেক ইয়াং লোক আছে আমাদের সমাজে, দরকার হলে বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ তারা তাদের সহায়তা নিতে পারেন। তাদের সহায়তা নিলে তাদের এই মামলা পরিচালনার ব্যাপারে এটা খুব সহজ হয়ে যাবে। তবে আমি বারে বলছি, এটা একটি ক্ষণস্থায়ী বিষয়, এটা চিরস্থায়ী বিষয় না। যখনই নাকি দেশের স্বাভাবিক অবস্থা হয়ে যাবে, তখন আবার আদালত যেভাবে কোর্ট কাছারি চলতো সেভাবেই আবার চলতে থাকবে। অ্যাটর্নি জেনারেল, একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত তো দেখেছি যে আমাদের আইটি সেন্টার রয়েছে বা প্রযুক্তিগত উন্নতি আগের থেকে তো হয়েছে। সেই ক্ষেত্রে কি আপনি মনে করছেন যে নিম্ন আদালতগুলোর জন্য এই যে সাময়িক যে আপনারা যে চর্চা বা প্রক্রিয়ার পথ অবলম্বন করতে চাইছেন, তাতে করে কি খুব কঠিন বা চ্যালেঞ্জিং হয়ে যাবে? কেননা আমরা দেখছিলাম যে কয়েক জায়গায় ইতিমধ্যে কিছুটা বেঁকে বসছেন বা সম্মত হচ্ছেন না আইনজীবীরা, কেননা তারা বলছেন যে আইটি রিলেটেড এক্সপার্টিস নিয়ে তাদের কোনো আপত্তি আছে বা সমস্যা রয়েছে। না, এটা তো প্রথমে একটু অসুবিধা হতে পারে। আমি সেই জন্যই বলছি যে আমাদের দেশের যত আইনজীবী আছেন তার ভিতরে হয়তো 2% বা 3%ও এই সমস্ত টেকনোলজি সম্বন্ধে ওয়াকিবহাল না, বা তারা কম্পিউটার অপারেট করা বা ল্যাপটপ অপারেট করা এগুলোর সম্বন্ধে অনেকেই জানেন না। সেই জন্যই আমি বারে বলছি, এই ব্যাপারে তারা আইটি এক্সপার্ট যারা আছেন তাদের সাহায্য নিতে পারেন। এবং কোর্টের যে প্রোভাইড যেটা করা আছে, বিচারক যেটা অপারেট করছেন, সেটা তো সরকারি বিধি ব্যবস্থা করে দিচ্ছে, সরকারের তরফ থেকে এক্সপার্টরা সেখানে হেল্প করছেন। এখন অসুবিধা হলো আমাদের আইনজীবীদের ভিতরে, সত্যি কথা বলতে আমি এটা হয়তো অনুমান করছি যে 1-2% এই সমস্ত সম্বন্ধে ওয়াকিবহাল। কিন্তু তার জন্য তো সারা দেশের যে বিচার প্রার্থী তারা তো আর বসে থাকতে পারে না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে এই নানা রকম শাসন ব্যবস্থার কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। এই জেলা লেভেলে হোক, উপজেলা লেভেলে হোক, ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং সেভাবে কাজ হচ্ছে। তো আমাদের বিচার বিভাগ কেন একদম আমরা চুপ করে বসে থাকবো? এর তো অন্ততপক্ষে বিচার প্রার্থী যারা আছে তারা তো ভয়ানক রকম অসুবিধা পাচ্ছে। জি, অবশ্যই। সেই ক্ষেত্রে কি কোনো রকম দিক নির্দেশনা স্পষ্ট করে দেয়া হয়েছে, যাতে করে নিম্ন আদালতের একটু সুবিধা হয় সামনে আদালত কার্যক্রম পরিচালনা করতে? আর যদি তা নাও থেকে থাকে যদি একটু পরিষ্কার করতেন আমাদের মাধ্যমে, আমরাও চেষ্টা করছি যে আপনার কাছ থেকে বক্তব্যটা যাতে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি, যারা আইনের সাথে কর্মরত রয়েছেন, নিম্ন আদালতেও কাজ করছেন, তারাও যাতে আরেকটু পরিষ্কারভাবে এই বার্তাটা পায়। আমি তো হাইকোর্টের মামলা 2 দিন যাবৎ করলাম,
আমি তো কোনো অসুবিধা ফিল করলাম না। জি, একটু অভিজ্ঞতাটা শুনতে চাই, একটু যদি বলেন আমাদেরকে অভিজ্ঞতাটা, যে এই মঙ্গলবার থেকে যে আপনারা হাইকোর্টে পরিচালনা করছেন বিচার কাজ অনলাইনে, একটু অভিজ্ঞতাটা বলবেন আমাদের, শেয়ার করবেন আমাদের সাথে। হ্যাঁ, আমাদের যারা বিচার প্রার্থী তারা আইনজীবীদের মাধ্যমে কোর্টের যে ডেজিগনেটেড কোর্ট, যে 3টা কোর্ট ফিক্স করে দেওয়া ছিল, এখতিয়ার মতো সিভিল রিট একটি বেঞ্চে, ক্রিমিনাল একটি বেঞ্চে এবং কোম্পানি ম্যাটার অ্যান্ড অ্যাডমিরালটি আরেকটি বেঞ্চে, আগামীকাল থেকে ফৌজদারি ম্যাটার আরেকটি বেঞ্চেও শুনানি করা হবে। এই বেঞ্চের যে বেঞ্চ অফিসাররা আছেন তারা আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেন আগামীকাল কি কি মামলা হবে। প্রথমত একটা তালিকা আমাদের পাঠান যে আগামীকাল, যে আজকে যেমন 17টা ফৌজদারি মামলা ছিল, এই 17টা ফৌজদারি মামলার এই দরখাস্তের সাথে যে সমস্ত কাগজপত্র সেগুলোও আমাদেরকে ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইমেইলে পাঠানোর পরে আমরা এগুলো পেয়ে আমার যে ল অফিসার যারা ছিলেন তাদেরকে বিভিন্ন রকম আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে কে কোন মামলাটা করবে, বা আমি ব্যক্তিগতভাবে কোন কোন মামলা করব, আমরা নিজেরা টেলিফোনে কথা বলে ঠিক করে নিয়েছি। এখন এগুলো মামলা যখন নাকি দরখাস্তকারীদের পক্ষ থেকে কোনো আইনজীবীরা বক্তব্য রেখেছেন সেটাও আমরা স্ক্রিনে দেখেছি, বিচারকের স্ক্রিনে দেখেছি, এবং আমাদের বক্তব্য আমরা যখন পেশ করেছি আমরা তো আগেই দেখে নিয়েছি পিটিশনে কি কি আছে, আমাদের নেটে, আমাদের ইন্টারনেটে আমরা দেখে নিয়েছি, সেটা আমরা সেভাবে রেখেছি এবং কোর্টও সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছেন। জি, অ্যাটর্নি জেনারেল অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটা বিরতির সময় আছে, বিরতি নিয়ে আসছি। আপনার কাছে আরো কিছু প্রশ্ন রয়েছে, উত্তর নেওয়ার চেষ্টা করব এই ভার্চুয়াল বিচার কাজ নিয়ে। দর্শক, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আমাদের সাথে যুক্ত হয়েছেন। গতকাল থেকে আপনারা জানেন যে দেশের সর্বোচ্চ আদালত ভার্চুয়ালি বিচার কাজে এই যুগে প্রবেশ করেছে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলছিলাম, আরো কথা বলতে চাই। আপনারা মিস্টার হাইজিন প্রেজেন্টস নিউজরুম আপডেট দেখছেন। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, আরো কথা হবে, আরো আপডেট নিয়ে একটু পর ফিরছি, সাথেই থাকবেন। স্বাগত আর একবার মিস্টার হাইজিন প্রেজেন্স নিউজরুম আপডেট দেখছেন আপনারা। বিরতির আগে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আমরা তার সাথে কথা বলছিলাম। ভার্চুয়াল আইনের যে প্রক্রিয়া, যে বিচার কাজের প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকে, সেই বিষয় নিয়ে আলোচনা ছিলাম। আমরা তার কাছে আরো একবার ফিরে যাচ্ছি, আলোচনা চালিয়ে যাবো। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, স্বাগত আরো একবার, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, অপেক্ষা করার জন্য। যে বিষয়টি নিয়ে আলাপচারিতায় ছিলাম সেটারই কিছু সাথে প্রশ্ন রয়েছে, যে উত্তর খোঁজার চেষ্টা করব। একটু জানাবেন কি যে এই যে ভার্চুয়াল যে শুনানিগুলো হচ্ছে, আগাম জামিনের যে প্রক্রিয়া সেটা কি চলছে সাধারণ সময় যেরকম হতো এই ভার্চুয়াল জগতে? না, আগাম জামিনের দরখাস্ত কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্টে হয়নি। আচ্ছা, আগাম জামিনের একটু অন্যরকম, আদালতে হাজির থাকতে হয়, আসামিকে হাজির থাকতে হয়। এখন এই আমাদের যে ক্রাইসিসটা হলো আপনার একেবারে ভীষণ রকম অতি গুরুত্বপূর্ণ কোনো মামলা যদি না হয় তাহলে এগুলো নর্মালি আদালত বিচারপতিরা নিজেরা বিচার করে সেটা হয়তো শুনবেন না। আর এখানে যে বিষয়গুলো হলো যে সাধারণ একটা অপরাধ করে অনেকে জেলে আছে, তিনি জামিন পাওয়ার উপযুক্ত, কিন্তু আদালত নেই বলে জামিন পাচ্ছেন না। এই সমস্ত ক্ষেত্রে এগুলোর জন্য বিশেষ করে এই ভার্চুয়াল এই কোর্টটা। জি, সেই ক্ষেত্রে যে এই যে উপস্থিতি থাকার যে শর্তটা, সেই শর্তটা কিভাবে পূরণ করছেন আপনারা? না, আগাম জামিন তো মানে ফৌজদারি মামলার সব বিষয় তো আগাম জামিন না। ফৌজদারি মামলার একটা দিক হলো আগাম জামিনের বিষয়, এবং আগাম জামিনের প্র্যাকটিসটা এই রিসেন্টলি ডেভেলপ করেছে। আর এরকম শত শত লোক আগাম জামিন নিতে হাইকোর্টে আগে কোনোদিনে আসতো না। আর এখন যে বিধান আছে সেটা আসামিকে গ্রেফতার করে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে সুপর্দ করা হয় তখন আইনজীবীরা তার জন্য দরখাস্ত করবেন, এবং নর্মালি যখন কাউকে গ্রেফতার করা হয় তখন তাকে আদালতের পাঠানো হয়, তার একটা ফরওয়ার্ডিং দিয়ে, এবং
এজাহারের একটা কপিও থাকে। তখন আইনজীবীরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে যে দরখাস্ত করেন, সে দরখাস্ত করেন ওই থানার মামলাটার রেফারেন্সে। আচ্ছা। এবং থানার মামলার রেফারেন্সে করলে ম্যাজিস্ট্রেট কোর্টের যে সমস্ত অফিস কর্মচারীরা আছেন তারা ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে সেই সমস্ত এফআইআর এবং ফরওয়ার্ডটা উপস্থিত করেন। উপস্থিত করলে তখন ম্যাজিস্ট্রেট মহোদয় সেগুলো দেখেন যে কি তার বিরুদ্ধে অভিযোগ, এটা জামিন দেওয়া ঠিক হবে কি ঠিক হবে না, তখন তিনি এটা বিবেচনা করবেন। অ্যাটর্নি জেনারেল, একটা প্রশ্ন রয়েছে। আমরা জানি যে এই সময় তো আদালতগুলো বন্ধ রয়েছে, তবে মাঠ পর্যায়ে আমরা দেখেছি যে মোবাইল কোর্টগুলো চালু রয়েছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন শাস্তির আওতায় ফেলছেন বা জরিমানা করছেন। সেই ক্ষেত্রে কেউ যদি নিজেকে ভুক্তভোগী মনে করেন, তবে তিনি আসলে কার কাছে সাহায্য চাইতে পারেন এই সময়ে? আপনার মোবাইল কোর্টে তো সচরাচর সাজা প্রদান করেন যদি তার অপরাধটা সে স্বীকার করে। জি। অপরাধটা স্বীকার না করলে তো তাকে নর্মাল ভাবেই তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আচ্ছা। সেটা অন্য বিষয়। আর এখানে আপনার নিম্ন আদালতে ম্যাজিস্ট্রেসিতে তো হাইকোর্টে যেরকম আপনার কয়েকজন বিচারককে ঠিক করে দেওয়া হয়েছে যে কে কোন বিষয়টা দেখবেন, নিম্ন আদালতেও ঠিক এরকম ভাবে ম্যাজিস্ট্রেট সাহেব কারা কারা মামলা শুনবেন নিশ্চয়ই ঠিক করে দেওয়া আছে, এবং তাদের আদালতেই এই দরখাস্তগুলি করতে হবে। এবং সেখানে দরখাস্ত তো উইথ রেফারেন্স টু দি পিএস কেস তারা একটা দরখাস্ত করবেন, ইংরেজিতে হোক বাংলায় হোক। নর্মালি বাংলায় দরখাস্ত করেন। এখানে তিনি টাইপ করে দরখাস্তটা আদালতে পেশ করতেন। এখন উনি এটা ল্যাপটপে টাইপ করে ইমেইল আকারে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠিয়ে দেবেন। ম্যাজিস্ট্রেট সাহেব তার আপনার ল্যাপটপ বা তার কম্পিউটারে দেখবেন কয়টা পিটিশন এসছে এবং কয়টা পিটিশন উনি শুনানি করবেন। উনি যদি ওই দরখাস্ত দেখে মনে করেন যে কতগুলো মামলা, এগুলি খুব গুরুতর অভিযোগ, এগুলি উনি শুনবেন না, সেক্ষেত্রে উনি জানিয়ে দেবেন যে না, এটি এখন শুনবেন না। আর যেগুলো নাকি জামিন পাওয়ার মতন যোগ্য, অযথা এই আপনার এই করোনা ভাইরাসের কারণে তারা আদালতের কাছে দ্বারস্থ হতে পারেননি বলে তারা আপনার জেলখানায় আবদ্ধ আছেন, সেই ক্ষেত্রে উনি নির্দেশ প্রদান করে দেবেন। এরপরেও ম্যাজিস্ট্রেটের তো বিচার করার স্বাধীনতা আছে। তিনি যদি মনে করেন যে না, একটা বিশেষ কারণে একটা আসামিকে উনি জামিন দেবেন, তাহলে সেই জামিন উনি দিতে পারেন। এবং সেই জামিনের বিরুদ্ধে যদি সরকার পক্ষ বা পিপি সাহেব মনে করেন জামিনটা দেওয়া ঠিক হয়নি, পিপি সাহেব ওই রেফারেন্স দিয়ে ডিস্ট্রিক্ট জাজের কাছে দরখাস্ত করবেন তার এগেইনস্টে। এবং আমাদের যেটা আমাদের আপিল বিভাগের যে বিচারপতি, যিনি এই টেকনোলজিটার ব্যাপারে আমাদেরকে সাথে আলাপ করেছেন, আমাদেরকে ব্রিফ করেছেন, জাস্টিস ইমান আলী সাহেব, উনি যেটা আমাদের বলে এই সমস্ত প্রশ্নগুলো আমরা ওনার কাছে তুলে ধরেছিলাম সমস্যাগুলো। উনি বলেছেন ম্যাজিস্ট্রেট কোর্টে একটা দরখাস্ত করা হবে ইমেইলের মাধ্যমে, ম্যাজিস্ট্রেট সাহেব সেটা নিষ্পত্তি করবেন, নিষ্পত্তি করে উনি সেটা জানিয়ে দেবেন নিজের সই দিয়ে। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা রয়েছে, তারপর আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন এবং বিষয়গুলো নিয়ে বক্তব্য দিয়েছেন বিস্তারিত, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ভার্চুয়াল যে বিচার কাজ বা শুনানি, সেই বিষয় নিয়ে তার সাথে আলাপচারিতা ছিলাম। আপনারা মিস্টার হাইজিন প্রেজেন্স নিউজরুম আপডেট দেখছেন। সময় হচ্ছে ছোট্ট আরেকটা বিরতি, সাথেই থাকুন। আরো খবর নিয়ে একটু পর ফিরছি, সাথেই থাকবেন আমাদের। চ্যানেল 24 দেখছেন, মিস্টার হাইজিন নিউজরুম আপডেট চলছে। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। আর এই পর্যায়ে জানাতে চাই বিজনেস 24 সীমান্ত ব্যাংক শিরোনাম। আসছে বাজেটে 10% বাড়ছে রাজস্ব লক্ষ্যমাত্রা, অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা।
ঈদের আগে পুঁজিবাজারে লেনদেন শুরু নিয়ে টানাপোড়েন একমত হতে পারেননি বিশ্লেষকরা। সীমান্ত ব্যাংক শিরোনাম শুনছিলেন। নতুন অর্থ বছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৩০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত অঙ্ক থেকে বাড়ছে 10%। তবে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি থেকে এই আহরণ লক্ষ্যমাত্রাকে অযৌক্তিক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা মনে করছেন করোনার কারণে কর হার বাড়ানো সম্ভব হবে না, উল্টো ছাড় দিতে হবে বহু জায়গায়। ইকবাল আহসান বিস্তারিত জানাবেন। রাষ্ট্রের আয় ব্যয়, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বাজেট বাস্তবায়নের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অর্থ বছরের শেষ 3 মাস। মূলত এই প্রান্তিকের কর্মকাণ্ড আমলে নিয়েই ঠিক করা হয় পরবর্তী লক্ষ্যমাত্রা। কিন্তু দীর্ঘদিনের ধারাবাহিকতায় এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। এমন বাস্তবতা সামনে রেখেই নতুন অর্থ বছরের জন্য তৈরি হচ্ছে আরও একটি বাজেট, যেখানে বরাবরের মতো ব্যয়ের সাথে সমান্তরালে বাড়ানো হচ্ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। করোনার কারণে যে অর্থনৈতিক ক্ষতি হবে তাতে পরোক্ষ করের একটা বিরাট ধাক্কা খাবে। আগামী বছর আয় করেও হবে। সেই ক্ষেত্রে তাকে কিছু নতুন নতুন পন্থা তাকে দিতে হবে। 2020-21 অর্থ বছরের জন্য এনবিআরকে আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত অঙ্ক থেকে বাড়ছে 10%। নতুন লক্ষ্য অর্জনে বড় নির্ভরতা থাকছে মূল্য সংযোজন করের উপর 1,28,000 কোটি। এছাড়া 1 লাখ কোটির বেশি আয় করতে হবে প্রত্যক্ষ কর থেকে। পুরো বিশ্ব একরকম থমকে গেলেও লক্ষ্যমাত্রা বাড়ছে আমদানি রপ্তানি কার্যক্রম বা কাস্টম ডিউটি থেকেও। এখন প্রশ্ন হলো যে এটা আসবে কোত্থেকে? এটা তো রেট বৃদ্ধির মাধ্যমে আসতে পারে না, কারণ যে পরিস্থিতি এখন অর্থনীতিতে বিরাজ করছে সেখানে আগামী বাজেটে অনেক ক্ষেত্রে রেটের ছাড় দিতে হবে। এনবিআর থেকে এই রাজস্ব আহরণ হবে এই প্রত্যাশায় ওদিকে খরচ ঠিকই করে দেওয়া হবে, এবং টাকা যখন না পাওয়া যাবে তখন দেখা যাবে যে এটা ব্যাংকের ঋণ বাড়বে। লক্ষ্যমাত্রা বড় হলেও দুশ্চিন্তা কাটছে না চলতি অর্থ বছরের আয় নিয়ে, কারণ 3.25 লাখ কোটি থেকে কমিয়ে নতুন লক্ষ্যমাত্রা 3 লাখ কোটি করার পরও প্রথম 9 মাসে ঘাটতি রয়ে গেছে 56,000 কোটি। এছাড়া প্রতি বছর শেষ প্রান্তিকে তুলনামূলক বেশি আয় হলেও এবারের চিত্র আলাদা। উল্টো কমে যাওয়ার আশঙ্কায় এনবিআর, ফলে ঝুঁকিতে পড়ছে সার্বিক আয় ব্যয় ব্যবস্থাপনা। বাজেট ঘাটতি বৃদ্ধি পাবে এটা ধরে নিয়ে দেখা যে সেই বাজেট ঘাটতিটা মিলানোর জন্য তার প্রকৃত সংস্থান কোথা থেকে আছে, কতখানি বৈদেশিক সাহায্য যেগুলি আসার কথা হচ্ছে সেগুলি সে পেয়ে উঠবে কিনা। নতুন বাজেটের লক্ষ্যমাত্রা বাড়ছে বিদেশি উৎস থেকে টাকা আহরণের। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা করবে সরকার। করোনা পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ও ই ক্যাবের যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। করোনায় ই কমার্স খাতে 666 কোটি টাকা ক্ষতির দাবি করেছে ই ক্যাব। কাজ সত্যি আমাদের জন্য অত্যন্ত ভালো হয়েছে। তো যাই হোক, আজকে তারা কিছু কথা বললেন, কিছু দাবি দেওয়ার কথা বললেন, কিছু সমস্যার কথা বললেন, যেসব দরকারগুলো বললেন সেটা নিয়ে আমরা কাজ করব। আরও স্পেসিফিক হতে যদি তারা আমাদের কাছে লেখেন তাহলে আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই সেই ব্যাপারে কাজ করবো, এবং যেভাবেই হোক তাদের সহযোগিতা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করবো। আপনাদের আরেকটা বিরতির সময় হচ্ছে, সাথে থাকবেন, একটু পর ফেরত আসছে। স্বাগত আরও একবার। মিস্টার হাইজিন প্রেজেন্স নিউজ রুম আপডেট দেখছেন। আমরা আয়োজনের শেষ দিকে চলে এসেছি। কয়েকটা আপডেট রয়েছে, জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। বেশ কয়েক সপ্তাহ ধরে বিনিয়োগকারীদের মধ্যে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কবে থেকে শুরু হবে শেয়ার বাজারের লেনদেন। বিনিয়োগকারীদের একটি অংশ চাইছেন ঈদের আগে স্বল্প পরিসরে চালু করে দেওয়া হোক লেনদেন, তবে আরেক দলের মত ভিন্ন। লেনদেন চালু নিয়ে বিশ্লেষকদের মতে রয়েছে ভিন্নতা। আনিসুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সরকার ঘোষিত সাধারণ ছুটিতে শেয়ার মার্কেটের লেনদেন চলবে না বন্ধ থাকবে, এই নিয়ে নানা মহলে গত 2-3 সপ্তাহ ধরে চলছে আলোচনা সমালোচনা। সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ চান লেনদেন শুরু হোক, অপর অংশ চান সরকারি প্রণোদনা। আগামী 17 তারিখ থেকে স্বল্প পরিসরে হলেও পুঁজি বাজার খুলে দেওয়া উচিত, কেননা ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বিপদে আছে। চালু করা উচিত, তাহলে এইসব যারা দুরবস্থ বিনিয়োগকারী আছেন তারা অন্তত কিছু
নগদায়নের করতে পারবেন তাদের সংসার চালানোর জন্য। যারা মার্জিন কোর্টে ব্যবসা করছেন তারা তাদের সুদ যেন মৌকুব করা হয়। বিনিয়োগকারীরা অসহায় জীবনযাপন করছে, এদের দিকে তাকিয়ে অন্তত মিনিমাম কিছু প্রণোদনার ব্যবস্থা করেন। বাজার চালু করা নিয়ে মতের এমন ভিন্নতা রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক 2 চেয়ারম্যানের মধ্যেও। অনেকদিন ধরে স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকলে এই লোকের তো এই এক্সচেঞ্জের উপরে আস্থা নষ্ট হয়ে যেতে পারে বিনিয়োগকারীদের। সুতরাং সব মিলিয়ে আমি মনে করি যে এখন তো 15 তারিখ পর্যন্ত সরকারি ছুটি আছে, 15 তারিখের পরে এটা খুলে দেওয়া উচিত। বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা হচ্ছে, বিনিয়োগকারীদেরও সমস্যা হচ্ছে, বাজারেরও একটা সমস্যা হচ্ছে। এটা সত্ত্বেও বন্ধ রাখাটাই শ্রেয় বলে আমি মনে করি। তবে ডিএসসির পরিচালক রকিবুর রহমান মনে করেন, করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে শেয়ার বাজারে যেখানে লেনদেন হচ্ছে সেখানে বাজার বন্ধ রাখাই ভুল বার্তা যাচ্ছে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে। বিশ্বের কোথাও যেখানে লকডাউন হয়েছে, বন্ধ হয়েছে, সব কিছু লকডাউন করার পরও কিন্তু পুঁজিবাজার খোলা আছে। সামনে ঈদ, কারণ তো প্রয়োজন হতে পারে, যে শেয়ার বিক্রি করে সে তার কিছু টাকা লাগবে, আবার তো অন্যদের প্রয়োজন হতে পারে, সে শেয়ার কিনবে। 25 এপ্রিলের পর থেকে সব ধরনের লেনদেন বন্ধ দেশের 2 স্টক এক্সচেঞ্জে। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মধুমাস দুয়ারে করা নাড়লেও অবিকৃত থেকে যাচ্ছে আমের বাগান, ফলে বিপাকে পড়েছেন উৎপাদকরা। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আমের অর্থনীতি আর কৃষক রক্ষায় উদ্যোগ নিতে হবে সরকারকে। পুষ্টিকর এই ফল প্রয়োজনে ত্রাণে যুক্ত করার পরামর্শ দিচ্ছেন তারা। ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদন। দুয়ারে করা নাড়ছে মধুমাস জ্যৈষ্ঠ, বাজারে মিলবে টসটসে পাকা আম সহ বাহারি সব ফল। কিন্তু করোনার এই সংকটে আমের মৌ মৌ গন্ধ ছড়ালেও চাহিদা না থাকায় বাগানে নেই কোনো ব্যস্ততা। আম চাষিরা বলছেন, উৎপাদিত আমের কি হবে জানা নেই তাদের। আম তো এমনি কম যে পরিমাণ আছে এটা ন্যায্য মূল্যে বিভিন্ন জায়গাতে যেন বাজারজাত করতে পারি, এই প্রত্যাশা আমরা সরকার কাছে করছি। আমাদের যে উৎপাদিত আমগুলা, এই যারা ত্রাণ দিচ্ছে, ত্রাণে যেন আমাদের উৎপাদিত আমগুলা দেওয়া হয়। এবার 2-1টি জেলায় আম ভাঙ্গার পঞ্জিকা তৈরি করলেও করেনি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ সহ অনেক জেলায়। তাহলে চাষি, ব্যবসায়ী, ভোক্তারা কিভাবে বুঝবেন পুষ্ট হলো কিনা আম? তার উপায় বাতলে দিয়েছেন বিজ্ঞানীরা। যে স্পেসিফিক গ্রেভিটি বা যেটা নাকি বলা হয় যে 1-এর বেশি হলো, হ্যাঁ, সেটা হলো যে আপেক্ষিক গুরুত্ব বাংলায় বলা হয়। সেটা যদি, অর্থাৎ আমি যদি 10টা বা 20টা আম নিয়ে যদি একটা বালতির মধ্যে পানি নিয়ে সেখানে যদি আমি ডুবিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আমগুলো ডুবে গেছে। যে যখনই আমগুলো ডুবে যাবে তখন কিন্তু আমরা ধরে নিব এবং আমরা বুঝতে পারবো যে আমগুলো পাড়ার উপযুক্ত হয়েছে। কৃষি নীতি নির্ধারকরা বলছেন, আমের অর্থনীতিকে আগলে রাখতে নিতে হবে পদক্ষেপ। প্রয়োজনে ত্রাণে যুক্ত করা হোক পুষ্টিকর ফল। যেহেতু এবার স্থানীয়ভাবে দেশে এবং বিদেশে ডিমান্ড কম, এগ্রো প্রসেসিং এ যারা কাজ করছেন আম নিয়ে, তাদেরকে উৎসাহিত করে তাদেরকে দিয়ে বেশি পরিমাণ আম ক্রয় করানো যেতে পারে, যারা পাল্প করে রাখবে, পরবর্তীতে জুস বা অন্যান্য সামগ্রী করে তারা বিক্রি করতে পারেন। এবং আমরা মনে করি যে এই মুহূর্তে প্রকৃত আম চাষিদের একটি তালিকা করে প্রণোদনা প্যাকেজে তাদেরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। ভোক্তার দুয়ারে আম পৌঁছাতে অনলাইন বিপণন ব্যবস্থার উপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ সরবরাহ বিশেষজ্ঞদের। এখানে সাপ্লাই চেইনটা ভেরি ফ্র্যাগমেন্টেড হয়ে গিয়েছে। সাপ্লাই চেইনটাকে এখন স্ট্রেংথেন করা দরকার। যে ভ্রাম্যমাণ বাজার সিস্টেম, অনলাইন বাজার সিস্টেম এবং ইনস্টিটিউশনাল বাজার ব্যবস্থাপনা, এই 3টা জিনিসকে এই মুহূর্তে আমাদের কৃষকদেরকে সম্পৃক্ত কিভাবে করা যায়, এই জন্য আমাদের কাজ করতে হবে। গেল বছর আমের উৎপাদন ছিল প্রায় 23 লাখ টন। ধারণা করা হচ্ছে এবছর ছাড়িয়ে যাবে তা। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সুলভ মূল্যে পণ্য বিক্রি করছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। পণ্যের মধ্যে ছিল ফ্রেশ, নাম্বার 1 ও পিওর ব্র্যান্ডের ভোগ্য পণ্য। রাজধানীর 39টি পয়েন্টে 18টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করার কথা জানায় মেঘনা গ্রুপ কর্তৃপক্ষ। এসব পণ্যের সর্বনিম্ন খুচরা মূল্যের চেয়েও কম দামে বিক্রি করা হয়েছে বলে জানানো হয়েছে। পুরো রমজান মাস জুড়েই এই সুবিধা থাকবে বলে জানিয়েছেন তারা। মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট আজকের মতো এখানে শেষ করব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন, সবাই সুস্থ থাকুন।